গানের চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। বাঙালির ইতিহাসে অন্যতম কালো অধ্যায় ঘটেছিল এই দিনটিতে। 1975 সালের এই দিনে আমরা হারিয়েছিলাম আমাদের স্বাধীনতার জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সপরিবারে হত্যা করা হয়েছিল তাকে। আজ সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি ইতিহাসবিদ, সাহিত্যিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসির মামুন স্যারকে। শুভ সকাল, কেমন আছেন স্যার? আছি, ভালোই আছি। স্যার, আপনার কাছে জানতে চাই যে আজকের যে দিনটি, এটি আমাদের জন্য, বাঙালি জাতির জন্য খুবই কলঙ্কিত একটি দিন। আমরা এই দিনটিতে এমন একজন মানুষকে হারিয়েছিলাম যার হাত ধরে কিনা আজকের এই স্বাধীন বাংলার, যিনি এই স্বাধীন বাংলার পথ প্রদর্শন করেছিলেন এবং তার হাত ধরেই সূচনা হয়েছিল এই বাংলাদেশের। তো আজকের এই দিনটিকে স্যার আপনি আপনার নজরে কিভাবে মূল্যায়ন করবেন? স্বাধীনতার পর অনেক দেশেই বা মুক্তি সংগ্রামের পর অনেক দেশেই তার যিনি নেতা বা স্রষ্টা বা জাতির জন্য যেভাবে আমরা বলি, তাদের অনেককে অন্তরীণ করা হয়েছে, হত্যা করা হয়েছে। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীকে তো হত্যা করা হয়েছে। সেদিক থেকে বঙ্গবন্ধু হত্যা একেবারে নতুন কিছু তা না, কিন্তু আমাদের কাছে যেটা নতুন মনে হয়েছে সেটা হচ্ছে অন্য হত্যাকাণ্ডের সঙ্গে এটার একটা পার্থক্য আছে। যেমন অন্যখানে যিনি নেতা তাকে অন্তরীণ করা হয়েছে বা তাকে হত্যা করা হয়েছে, যেমন মহাত্মা গান্ধীর কথা বললাম, কিন্তু বঙ্গবন্ধুর ক্ষেত্রে সপরিবার বলতে খালি তার একান্ত নিজস্ব পরিবার না, তার সঙ্গে যারা তার ভাগ্নে, বোনের জামাই, এই সমস্ত মিলে, পুত্রবধূ সমস্ত কিছু মিলে সবাইকে কিন্তু হত্যা করা হয়েছিল, তারা শহীদ হয়েছিলেন। এমনকি মহিলা, শিশু তাদেরকেও বাদ দেওয়া হয়নি। আমার মনে হয় বিশ্ব ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এই ধরনের হত্যাকাণ্ড খুব কম ঘটেছে, বৈশিষ্ট্যময়। এতে বোঝা যাচ্ছে যে আসলে তারা, তাদের ভাষায় যদি বলি, তারা একেবারে উপড়ে ফেলতে চেয়েছিল পরিবারটিকে। প্রশ্ন উঠতে পারে তার পরিবারের এতজনকে কেন হত্যা করেছিল। এখানে কিন্তু মূল বিষয়টা থাকছে, সেটা হচ্ছে এই যে যদি কোনো উত্তরাধিকার থাকে তাহলে তো তিনি যদি আবার দাঁড়ান, তাহলে বঙ্গবন্ধু যা করেছেন তার থেকে বাইরে কিছু হবে না, এটি তারা চেয়েছিলেন। বঙ্গবন্ধুর দুই কন্যা বাইরে ছিলেন, বেঁচে গেছেন, সেটা হয়তো তাদের ধারণায় তখন আর আসেনি, কিন্তু মূল বিষয়টা ছিল সপরিবারে হত্যা করে যেন আর কোনো উত্তরাধিকার না থাকে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে বঙ্গবন্ধুকে একজন জাতির জনক বা স্বাধীনতার জনক বা ইত্যাদি হিসেবে হয়তো দেখেছে, কিন্তু মূল বিষয় ছিল একটা আদর্শ। বাংলাদেশ একটা প্রত্যয়, যেটাকে কনসেপ্ট বলতে পারি, সে প্রত্যয় ছিল গণতন্ত্র, জাতীয়তাবাদ থেকে শুরু করে প্রধান দুটি বিষয় ছিল সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। রাজনীতিতে ধর্মকে লুপ্ত করা। অন্যদিকে পাকিস্তানপন্থী যারা ছিল, পাকিস্তান প্রত্যয়ের, তারা হচ্ছে মৌলবাদ, জঙ্গিবাদ, সামরিকায়ন, সামরিক বাহিনীর আধিপত্য, পাকিস্তান প্রত্যয়। বঙ্গবন্ধু তো পাকিস্তান প্রত্যয়টাকে ভেঙে চুরে দিয়েছিলেন, তারা এটা মানতে পারেনি। সুতরাং তারা পাকিস্তান প্রত্যয়কে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। এটাই কিন্তু একটা মূল বৈশিষ্ট্য। এবং লক্ষ্য করুন, তারা যে উত্তরাধিকার রাখতে চায়নি, কিন্তু শেখ হাসিনা যখন ফিরে এলেন, শেখ হাসিনা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শটাকেই আবার তিনি প্রয়োগ করেছেন বা প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তারা যেটা ভেবেছিল সেটা কিন্তু হয়নি। এখানেই তফাৎটা, এখানেই হচ্ছে মূল বিষয়টা। এবং এই নৃশংসতা, আসলে বাঙালি কেউ এ ধরনের নৃশংসতা করতে পারে এটি ভাবা যায় না। এটি আসলে আমাদের জন্য খুবই কলঙ্কিত একটা বিষয় যে বাঙালি হয়ে কিভাবে আমরা, কলঙ্কিত হত্যার থেকেও যেটি বেশি সেটি হচ্ছে হত্যাকাণ্ডের বিচার করতে না দেওয়া। খন্দকার মুশতাক আহমেদ থেকে শুরু করে জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, বেগম জিয়া, যারাই শাসন করেছেন তারা কিন্তু ইনডেমনিটি, যেটা যে অধ্যাদেশ বা আইন করা হয়েছিল যে খুনিদের বিচার করা যাবে না, এটা কিন্তু পৃথিবীতে একদম নতুন।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, খুন একটা অপরাধ, এটার বিচার তামাদি হয়ে যায় না, এটার বিচার সবসময় কিন্তু চলতে পারে। সেই জন্য আমরা দেখেছি যে ইনডিমনিটি এক্ট, আবার তারই কন্যা এসে কিন্তু সেই ইনডিমনিটি এক্ট বাতিল করলেন, এবং তারা যে এটার বিরুদ্ধে কিছু বলতে পারলো না তার কারণ হচ্ছে এই ইনডিমনিটি বিল করাটাও ছিল একটা অপরাধ, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় কলঙ্ক। সেটা আমরা অপনোদন করেছি, স্বাভাবিক বিচার হয়েছে, অধিকাংশই শাস্তি পেয়েছে। বাকিদেরকেও যদি শাস্তির আনতে পাওয়া যায় তাহলেই হয়তো তাদের বিধি আত্মা শান্তি পাবে। অবশ্যই তাই স্যার। তারপরেও আমাদের কাছে এই স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমাদের কাছে যতটুকু স্বস্তির একটা বিষয়, সেটা হচ্ছে যে তার খুনিদের সাজা হয়েছে, বা আমরা আসলে সেই বিশ্বাসঘাতকদের, সেই বেঈমানদের সাজা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পেরেছি এবং করতে পেরেছি। এটাই আমাদের জন্য কিছুটা হলেও স্বস্তির বিষয়। তো স্যার, জানতে চাই, আমরা জানি যে আপনি বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করেন এবং তাকে নিয়ে সব সময় কাজ করার একটা প্রয়াস আপনার মধ্যে থাকে, এবং যেটা হয় যে তার 100তম জন্মবার্ষিকী আমরা পালন করছি, বিশাল একটা সময়, অনেক বড় একটা গ্যাপ, তার মধ্যে নতুন প্রজন্ম অনেক চলে এসেছে এবং সামনেও আসবে। তো তিনি আসলে যতখানি অবদান রেখে গেছেন আমাদের এই স্বাধীন দেশকে প্রতিষ্ঠা করার জন্য, সেই অবদান এবং গোটাই বঙ্গবন্ধুকে চেনার জন্য যেই যতটুকু দলিল দরকার নতুন প্রজন্মের, বা যতটুকু প্রয়াস দরকার নতুন প্রজন্মকে জানানোর জন্য, ততটুকু কি আমরা করতে পেরেছি স্যার, বা কতটুকু আসলে নতুন প্রজন্ম শিখতে পারছে, জানতে পারছে বঙ্গবন্ধু সম্পর্কে? এটা কয়েকটাভাবে বিচার করতে হবে। যেহেতু এটা শিক্ষা নিয়ে, মানুষ জগতে আধিপত্য বিস্তার নিয়ে শিক্ষার বিষয়টা আসে। আমি যদি উচ্চশিক্ষার কথা ধরি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা কলেজ পর্যায়ে, আমি লক্ষ্য করেছি রাজনীতিবিদদের প্রতি তাদের এক ধরনের ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। তারা রাজনীতিবিদদের থেকে সুযোগ নিতে আগ্রহী, কিন্তু যেসব রাজনীতিবিদ এই দেশকে গড়ে তুলেছেন তাদের ব্যাপারে কিন্তু আমি দেখেছি গবেষণা প্রায় হয়নি। এটা কি আশ্চর্যের বিষয় না যে 50 বছর হয়ে গেছে কিন্তু বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর উপরে তেমন কোনো বিস্তারিত গবেষণা হয়নি? তার বিষয় তাহলে ব্যাপারটা কেন? একটা অনীহা নিশ্চয়ই আছে। এত পিএইচডি হচ্ছে, এত এমফিল হচ্ছে, কয়টা কাজ হয়েছে? দ্বিতীয়ত, অনেক আগে শেখ হাসিনা যখন ক্ষমতা এলেন প্রথমবার, তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার পরিকল্পনায় অধ্যাপক আমিনুল ইসলাম এবং অধ্যাপক বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর বাংলাদেশে প্রথম মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট করিয়েছিলেন, যে ওই বিষয়ে গবেষণা হবে, অ্যাকাডেমিক্স এমফিল হবে, পিএইচডি হবে, এবং আমরা এমফিল দিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগের আমলে এমন একজন উপাচার্য এলেন, তিনি যেটা স্থগিত করে দিলেন। সেই যে স্থগিত হয়ে গেল ইনস্টিটিউটটা, আজ পর্যন্ত আওয়ামী লীগ এতবার সরকার এসছে, কোনো উপাচার্য এটা কিন্তু খোলেনি। আমি সেখানে একটা আর্কাইভস করেছিলাম, একটা জাদুঘর করেছিলাম। এর অর্থটা কি? এবং বঙ্গবন্ধুর যে টেলিগ্রামটা স্বাধীনতার, যেটা কোথাও ছিল না, আমি এটার একটা কপি জোগাড় করে সেখানে জাদুঘরে রেখেছিলাম। পরে হাইকোর্ট যখন এটা চাইলো তখন এটা তারা দিতে পারলো না। এর অর্থটা হচ্ছে, এই একাডেমিশিয়ানরা যাদেরকে বলি, তারা বঙ্গবন্ধুকে এই টেলিভিশনে আপনারা যেরকম আবেগ দেখাচ্ছেন, সরকারিভাবে যেরকম আবেগ দেখাচ্ছেন, তারা কিন্তু এই আবেগটা হয়নি। এটা হচ্ছে এক। 2 নম্বর, গবেষণার জন্য অপ্রতুল তথ্য ছিল। শেখ হাসিনা যেটা একটা বড় কাজ করেছেন, সিক্রেট ডকুমেন্টসের 14 খণ্ডে এবং বঙ্গবন্ধুর আত্মজীবনী এবং অন্যান্য বইগুলি প্রকাশ করে তিনি বিভিন্ন প্রাথমিক সূত্রটা আমাদের হাতে দিয়ে দিয়েছেন। এরপরেও অনেক সূত্র থাকতে পারে। গবেষণার পথটি উন্মুক্ত হয়েছে। আগে কিন্তু এটাও ঠিক যে ওই ধরনের তথ্য আমাদের কাছে ছিল না। আরেকটা বিষয় রাজনীতিক, কেউ বঙ্গবন্ধু বা অন্য কোনো রাজনীতিবিদ নিয়ে গবেষণা করতে চান না, কারণ আমাদের রাজনৈতিক নেতাদের অসহিষ্ণুতা। আমরা যখন একজন রাজনীতিবিদকে বিচার করবো, একজন আমি শিক্ষাবিদ হিসেবে, তারা তো খালি স্তুতি আশা করবেন যে তিনিই সব করেছেন, কিন্তু একজন শিক্ষাবিদ যখন বা গবেষক বলবেন, তিনি তো সেটা করবেন না, এবং করলেই তাকে চিহ্নিত করা হবে যে তিনি একটা বিরোধী পক্ষ বা শত্রুপক্ষ। এই জন্য কিন্তু আগ্রহী হচ্ছেন না। তারপরেও আমি বলবো, কাজ অনেক হয়েছে। 5000 বই বেরিয়েছে বঙ্গবন্ধু সম্পর্কে, কিন্তু ওগুলো যদি দেখা যাবে একটি বই বারবার পুনরুৎপাদন হয়েছে, নতুন কিছু করা হয়নি। দ্বিতীয় হচ্ছে, মানুষ জগতে যাতে আধিপত্যের বিস্তার করে থাকেন বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধ বা তার আদর্শ, সেই জন্যই তো এই ইনস্টিটিউটটা করা হয়েছিল। সেটাই তো বন্ধ করে দেওয়া হলো। এবং পরবর্তীকালে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী বলে যারা খ্যাত, যারা সেখানে উপাচার্য হয়েছেন এবং এখনও বিভিন্ন উচ্চ পদে পাচ্ছেন, তারা কেউ এটি খোলেননি। কেন?
সেটি কিন্তু একটা বিবেচনার বিষয় আছে। আমি এখানে নিন্দামন্দ করতে আসিনি। আমি বলবো আমাদের মানুষ জগৎটা পাকিস্তানের একটা ডাক টিকিট এখনো বুকের মধ্যে রয়ে গেছে। আমরা সুযোগ সুবিধার জন্য বঙ্গবন্ধুর স্তুতি করছি, যখন থাকবেন না তখন করব না। কিন্তু আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলবো যে মানুষ জগতে যদি তারা ওইভাবে স্থাপন না করেন, পাঠ্য বইগুলিতে যদি সেভাবে না আসে, এটাকে বিশ্বাসযোগ্য যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের এখানে প্রায় পড়ানো হয় না, পৃথিবীর সবখানে কিন্তু পড়ানো হয়। এবং এটা পড়াবার জন্য আমি পার্লামেন্টে পর্যন্ত, পার্লামেন্টের কমিটির সাব কমিটিতে গিয়ে আমাকে অভিযোগ করে আনাতে হয়েছে। কেন হবে এটা? পৃথিবীর সব দেশে সেই দেশের ইতিহাসটা পাঠ্য। তিনি ইঞ্জিনিয়ারিং পড়ুন, ডাক্তারি পড়ুন, এটা তাকে জানতে হবে। আমাদের এখানে কিন্তু এটা করেনি। আমি বলেছিলাম যে 100 মার্কসের একটা সাবজেক্ট হওয়া উচিত। শিশুদের ক্ষেত্রে যদি বলি, একমাত্র শিশু একাডেমি শিল্পী হাশেম খানের নেতৃত্বে পরিকল্পনায় 24টি চমৎকার বই বেরিয়েছিল শিশু একাডেমি থেকে, প্রচুর তারা বিক্রিও করেছে। মানে শিশুকে থেকে যদি মানুষ জগৎটা পরিবর্তন হয়, তাহলে তো বঙ্গবন্ধু থাকবেন। এত স্তুতি করে, এত প্রচার করে, এত আবেগ দিয়ে কিন্তু অন্তিমে থাকেন না। মানুষ জগতে যদি আমি তাকে প্রথিত করতে পারি, সেখানেই তিনি থাকবেন। নীতি নির্ধারকরা সেই বিষয়টি ভাবেন কি না আমি সেটা জানি না। অবশ্যই স্যার, এবং আপনি চমৎকারই বলেছেন যে আরও অনেক কিছু আসলে আমাদের করণীয়, যেটা কিনা এখনো পর্যন্ত হয়নি। আজকে স্বাধীনতার 50 বছর পরে এসেও তাকে নিয়ে আমরা আলোচনা করছি, তাকে নিয়ে আমরা কথা বলছি, কিন্তু যেই জায়গাটাতে আসলে তাকে আমাদের স্থাপন করা দরকার, তার সম্পর্কে আরও করা দরকার, সেটা হয়তো বা করতে পারছি না। সো স্যার, আপনার নজরে কি মনে হয় যে এখন আসলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? আমরা তো জানলাম যে কোন কোন বিষয় থেকে, কোন কোন জায়গা থেকে আমরা বঙ্গবন্ধুকে এখনও প্রসার করতে পারিনি। তো স্যার, কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করলে আমরা আরও বঙ্গবন্ধুকে খুব সুস্পষ্টভাবে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারবো? না, তাহলে তো মূল বিষয়টা আসে যে তিনি কি বিষয়ের জন্য সংগ্রাম করলেন। আমি যে বাংলাদেশ প্রত্যয়ের কথা বললাম, তার পেছনে তো তার কিছু চিন্তাভাবনা ছিল। অবশ্যই তাই। আজকে সমাজতন্ত্র তো একটা গালির মতো হয়ে গেছে, কিন্তু আমাদের যৌবনে তো সমাজতন্ত্র একটা স্বপ্নের বিষয় ছিল। সমাজতন্ত্র খারাপ করেছে সমাজতান্ত্রিক আমলারা, বা ওই যে কমিউনিস্ট পার্টির আমলাতন্ত্র, এক দেশদর্শী চিন্তা। কিন্তু বঙ্গবন্ধু যখন সমাজতন্ত্র চেয়েছেন, তখন কিন্তু তিনি বলেছেন এই সমাজতন্ত্র চীন বা রাশিয়ার মতো হবে না, এটার মধ্যে একটা গণতান্ত্রিক উপাদান থাকবে। এখান থেকে কিন্তু আলাদা হয়েছে। তিনি ধর্মনিরপেক্ষতা চেয়েছেন, একটা মৌলিক বিষয়। কিন্তু সেটা পৃথিবীর কোনো দেশে কোনো রাষ্ট্রনায়ক সংবিধানে, এই ধরনের রাষ্ট্রে সংবিধানে ধর্মনিরপেক্ষতা সংযোজন করতে পারেননি। ধর্মকে নিষিদ্ধ করা রাজনীতিতে কেউ পারেননি, বঙ্গবন্ধু পেরেছিলেন। আমি যে বঙ্গবন্ধুকে মনে করি যে তিনি একটি বড় মাপের মানুষ, আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ না, আন্তর্জাতিক ক্ষেত্র। তার কারণটা হচ্ছে, যেটা ভেবেছেন, এক কথা তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন কার্যকর করেছেন। বাংলাদেশে কোনো রাজনীতিবিদ সেটা পারেনি। অনেকে স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখাতে পারেননি, বা অনেক স্বপ্ন দেখানো পর্যন্ত এসছেন, কার্যকর করতে পারেননি। সেই জন্য বঙ্গবন্ধু কিন্তু বঙ্গবন্ধু। আজকে প্রাসঙ্গিক বিষয়টা হচ্ছে এই যে সারা বিশ্বে মৌলবাদ বৃদ্ধি পাচ্ছে, জঙ্গিবাদ বৃদ্ধি পেয়েছে, সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে, এবং ধর্মনিরপেক্ষ বলতে যেসব দেশগুলিকে বোঝায়, সেগুলো তো ধর্মনিরপেক্ষতা বহন করা হচ্ছে না, জাতি বিদ্বেষ দেখা দিয়েছে। এর বিপরীতে ছিল বঙ্গবন্ধুর অবস্থান। সুতরাং বঙ্গবন্ধুর মৌল বিষয়টা যে ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িকতার চিন্তাটা, এটাতে আমাদের পাঠ্যসূচিতে বিভিন্নভাবে আসতে হবে, যাতে একটি শিশু ছেলেবেলা থেকে বোঝে যে আমি যে ধর্মেই হই না কেন, ইসলাম হয়, হিন্দু হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হয়, মূল বক্তব্য কিন্তু মানব কল্যাণ এবং পরধর্ম সহিষ্ণুতা। এই বিষয়টিকে প্রথিত করা একটা দরকার, যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন, পারেননি। সমাজতন্ত্রকে যদি আমি সামাজিক ন্যায্য বিচার বলতে চাই, সেটা প্রতিষ্ঠা করা, যেটা আজকে বাংলাদেশে অনুপস্থিত। এবং আমি অবশ্যই বলবো, আমি যেহেতু বঙ্গবন্ধুকে আমি ওইভাবে দেখেছি, যে অবশ্যই রাজনীতিতে ধর্ম নিষিদ্ধ করা উচিত। এটা অনেকে অনেক কথা বলবেন, কিন্তু বঙ্গবন্ধু যদি পারেন, আর সবাই তো আর বঙ্গবন্ধু না, ওই সময়ও নেই, হয়তো পারবেন না, কিন্তু চেষ্টা করতে তো আপত্তি নেই, এটি আমি বলবো।
চমৎকার বলেছেন স্যার। এই কথার পরিপ্রেক্ষিতে আপনার কাছ থেকে জানতে চাওয়া যে আজ স্বাধীনতার 50 বছর পর আমরা বঙ্গবন্ধুকে অবশ্যই আমরা হারিয়েছি, সেই শূন্যতা কখনোই পূরণীয় নয়, কিন্তু তারপরেও তার দেখানো পথে আমরা কতটুকু চলতে পেরেছি। আমরা জানি যে তিনি শ্রমিক, কৃষক তাদেরকে অনেক বেশি প্রাধান্য দিতেন। তিনি মনে করতেন যে তাদের উন্নয়ন মানেই আসলে বাংলাদেশের উন্নয়ন। তো সেই জায়গা থেকে আমরা তো কিছুটা জানলামই যে কোথায় কোথায় আসলে ঘাটতি রয়ে গেছে, কিন্তু সেই জায়গা থেকেও আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন কতটুকু পূরণ করতে সামর্থ্য হয়েছি, বা আপনার কাছে কি মনে হয় সামনের সম্ভাবনা কতটুকু? শুধু একটি কথা বলি, তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়েছেন সেটি অভাবনীয়। আমরা কখনো ভাবিনি যে আমাদের দেশের মানুষ দুবেলা খাবে, দুটি কাপড় পরবে। আমি তো এটা ছেলেবেলায় দেখিনি। আজকে 17 কোটি মানুষ, সে সময় 7 কোটি ছিল, সেই মানুষগুলি কিন্তু দুবেলা খাচ্ছে, অধিকাংশ হয়তো বাদ যেতে পারে। আমাদের জমি যা ছিল সেই জমি কমপক্ষে 25 ভাগ কমে গেছে, কিন্তু আমরা খাদ্যশস্যেও তো তেমনভাবে পরনির্ভরশীল নয়। আমি তো মনে করি এই দুটো বিশাল উন্নয়নের ব্যাপার। আরও অনেক ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, আমি সেগুলিতে যাব না, কিন্তু আমি একটি কথা বলি, এটাই শেষ কথাই বলছি বঙ্গবন্ধু সম্পর্কে। আমার যেটা মনে হয়েছে, পাকিস্তান প্রত্যয়ের অধীনে ছিল সামরিকায়ন এবং সশস্ত্র এবং আমলাতন্ত্রের আধিপত্য। রাজনীতিবিদরা ছিল তাদের অধীনস্থ, যদিও রাজনীতিবিদকে সামনে রাখা হতো। বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান আমাদের জেনারেশনের ক্ষেত্রে যদি আমরা বিচার করি, কারণ আমরা সামরিক শাসনের আমলে বড় হয়েছে, আমরা জানি যে সামরিক শাসন কীরকম নোংরা, কীরকম কদর্য। বঙ্গবন্ধু চেয়েছিলেন, যেটি আর কোনো রাজনীতিবিদ চাননি তখনও এখনও, সেটি হচ্ছে সশস্ত্রদের উপরে নিরস্ত্রদের আধিপত্য বিস্তার। এটি হচ্ছে সভ্য সমাজের মূল বিষয়। বঙ্গবন্ধু এটা বুঝেছিলেন, আমাদের রাজনীতিবিদরা সেটা বুঝতে পারেননি। এটুকুই শুধু আমি বলব। অনেক ধন্যবাদ স্যার, চমৎকার বলেছেন। এবং আজকের এই বিশেষ দিনে আপনি আমাদের মাঝে এসে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গেছেন। আমার মনে হয় যে এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা যে জায়গায় আমাদের ঘাটতিগুলো রয়েছে সেগুলো যদি একটু পূরণের চেষ্টা করি, তাহলে হয়তো বা আমরা বঙ্গবন্ধুকে তার যথাযথ সম্মানটা প্রদর্শন করতে পারবো, হয়তো বা তার বিদেহী আত্মার প্রতি আমাদের যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। না, আমার কিছু বলি, আমি কোনো গুরুত্বপূর্ণ কথা বলিনি, আমি খালি একটি কথাই বলতে চাই। যদি যে স্লোগান দেওয়া হয়, যে কথা বলা হয়, যে ভাবের আতিশয্যে বাংলাদেশ এখন ওলটপালট হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো ইতিহাসের ছাত্র, আমি তো দেখেছি বঙ্গবন্ধুর আগের আমলও দেখেছি, বঙ্গবন্ধুর আমলও দেখেছি, পরবর্তী আমলও দেখেছি, এখনও দেখছি। বঙ্গবন্ধুর আদর্শ যদি অনুপ্রাণিত হতাম আমরা, তাহলে কি সারা দেশ জুড়ে এত দুর্নীতি, এত অব্যবস্থা, মানে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি? হ্যাঁ, শেখ হাসিনা তো জঙ্গিবাদটাকে দমন করেছেন, যদি না করতে পারতেন তাহলে আজকে কী অবস্থা দাঁড়াতো আমাদের দেশে? আরেকটা আফগানিস্তানের মতো হতো। অনেক করেছেন শেখ হাসিনা, অনেক করেছেন, তার দলও অনেকটা এগিয়ে নিয়েছেন, তার যারা জোটেরা অনেকটা এগিয়ে নিয়েছেন, কিন্তু আমি মনে করি বঙ্গবন্ধু তো কখনো অর্থের প্রতি মোহ ছিল না রাজনীতিবিদ হিসেবে। তিনি তো রাজনীতিবিদদের বা সাধারণ মানুষকেই তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই মূল বিষয়টাতে যদি আমরা না আসি এবং ধর্মনিরপেক্ষতার প্রশ্নে যদি আপোষ করি, তাহলে বঙ্গবন্ধুর আদর্শ আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। কিন্তু ওই যে বলেছিলাম, বঙ্গবন্ধুর স্বপ্ন দেখিয়েছেন, আমরাও স্বপ্ন দেখতে পারি। আমাদের জেনারেশন চলে যাচ্ছে, পরবর্তী জেনারেশন সেই স্বপ্ন বাস্তবায়ন তো করতেই পারে। আমি তো ভবিষ্যৎ বক্তা না, কিন্তু ইতিহাসতে বলে প্রগতি হচ্ছে সভ্যতা, প্রতিক্রিয়াশীলতা নয়। অনেক ধন্যবাদ স্যার আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং ছায়া চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। ছায়া চুমুকের এই এপিসোডগুলো youtube.com/এটিএন বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো।
এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।